বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত লেখকের গল্প দিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন, গল্পের মায়াজাল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার। প্রধান চরিত্রে পোস্টমাস্টার এবং রতন। গল্পের কথক এবং পোস্টমাস্টারের চরিত্রে আমি, অভিষেক। রতনের ভূমিকায় আমার মা। তাহলে শুরু করা যাক। প্রথম কাজ আরম্ভ করেই উদাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয়। গ্রামটি অতি সামান্য, কাছেই একটা নীলকুঠি আছে। তাই সাহেব অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিস তৈরি করিয়েছে। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে এসেও পোস্টমাস্টারেরও সেই দশাই উপস্থিত হয়েছে। একটা আটচালার মধ্যে তাঁর অফিস, দূরে একটা পানাপুকুর এবং তার চারপাশে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাদের প্রায় ফুরসতি নেই এবং তারা ভদ্রলোকের সঙ্গে মেশার উপযুক্তও নয়। বিশেষত কলকাতার ছেলে ভালো করে মিশতে জানে না। অপরিচিত জায়গায় গেলে হয় উদ্ধত, না হলে অপ্রতিভ হয়ে পড়ে। এই কারণে স্থানীয় লোকেদের সঙ্গে তাঁর মেলামেশা হয়ে ওঠে না। অথচ হাতে বিশেষ কাজও থাকে না। কখনো কখনো সে দুটো একটা কবিতা লিখতে চেষ্টা করে। তাতে এমন ভাব ব্যক্ত করে যেন সমস্ত দিন গাছের পাতার কম্পন এবং আকাশের মেঘ দেখে তাঁর জীবন বড় সহজেই কেটে যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি কখনো আরব্য উপন্যাসের পাতা থেকে কোনো দৈত্য এসে রাতারাতি এই শাখা প্রশাখা সমেত গাছগুলো কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকায় ঢেকে দেয় আকাশ, তাহলে এই আদমরা ভদ্র সন্তানটি আবার নতুন জীবন লাভ করতে পারে। পোস্টমাস্টারের মাইনে খুবই কম, নিজেই রান্না করে খেতে হয়। গ্রামের এক পিতৃমাতৃহীন অনাথ মেয়ে তার কাজকর্ম দেখাশোনা করে, পরিবর্তে 4টি খেতে পায়। মেয়েটির নাম রতন, বয়সই 12-13। বিয়ের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধেবেলায় যখন গ্রামের গোয়ালঘর থেকে ধোঁয়ার কুণ্ডলি ওঠে, ঝোপের মধ্যে শোনা যায় ঝিঝির ডাক। অনেক দূর থেকে কানে আসে নেশাখোর বাউলদের খোলকর্তাদের সঙ্গে উচ্চস্বরে গান। যখন অন্ধকারে দাওয়ায় একলা বসে গাছের পাতার কাঁপুনি দেখলেও কবির মনে কাঁপুনি ধরে যেত, তখন ঘরের কোণে প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার হাঁক দিতেন, রতন। রতন দরজার কাছে বসে এই ডাকটার জন্যই অপেক্ষা করে থাকলেও এক ডাকে ঘরে আসতো না। বলতো, কি গা বাবু, কেন ডাকছো? তুই কি করছিস? এখনই চুলো ধরাতে যেতে হবে হেসেলের। তোর হেসেলের কাজ পরে হবে কোন, আগে তামাকটা সেজে দে তো। কিছুক্ষণের মধ্যেই দুগাল ফুলিয়ে কলকেতে ফুঁ দিতে দিতে যথারীতি রতনের প্রবেশ। হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার জিজ্ঞাসা করলেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কিছু মনে পড়ে, কিছু মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাকে বেশি ভালোবাসত। বাপকে অল্প অল্প মনে আছে। সারাদিন পরিশ্রমের পরে সন্ধেবেলা বাবা যখন ঘরে আসতো, তারই মধ্যে দুটো একটা সন্ধ্যের কথা চোখ বুঝলে ছবির মতো এখনো দেখতে পায় সে। কথা হতে হতে ক্রমশ পোস্টমাস্টারের পায়ের কাছে বসে পড়ে রতন। তার মনে পড়ে যায় তার ছোট ভাইয়ের কথা। অনেক দিন আগে এক বর্ষার দিনে দুজনে মিলে গাছের একটা ভাঙা ডালকে ছিপ বানিয়ে মাছ ধরা খেলা খেলেছিল। অনেক ছোট বড় ঘটনার মধ্যে এই একটা স্মৃতি তার বেশি মনে ছিল। এইভাবে কথায় কথায় রাত যখন বেড়ে চলত, পোস্টমাস্টারের রান্নায় যেন আলসেমি লাগত। সকালের যে বাসি খাবার থাকতো, রতন উনুন ধরিয়ে খান কয়েক রুটি তৈরি করে আনার পর দুজনে সেই খেয়েই রাতের আহার এক প্রকার শেষ করত।
একদিন সন্ধেবেলায় সেই বড় আটচালার কোণে অফিসের কাঠের চৌকিতে বসে পোস্টমাস্টারেরও নিজের ঘরের কথা মনে পড়ত। ছোট ভাই, মা এবং দিদির কথা। প্রবাসে যাদের জন্য একলা ঘরে বসে মন খারাপ করত তাদের কথা। যেসব কথা নীলকুঠির গোমস্তা প্রভৃতির কাছে কখনোই বলা যেত না, সেই সব কথা নেহাতি এই গ্রাম্য অশিক্ষিতা ছোট মেয়ের সামনে বলতে তার কোনোভাবেই অসঙ্গত মনে হতো না। মেয়েটিও সেই সব শুনে তার মনের মধ্যে তাদের কাল্পনিক মূর্তির প্রতিকৃতি বানিয়ে চলত। একদিন এক বর্ষাকালের মেঘমুক্ত দুপুরে হালকা গরম কিন্তু মনোরম হাওয়া দিচ্ছিল বাইরে। রোদে ভেজা ঘাস এবং গাছপালার গা দিয়ে এক প্রকার ভেজা গন্ধ উঠে আসছিল। মনে হচ্ছিল যেন প্রবল গরমে ক্লান্ত বৃষ্টি স্নাত বসুন্ধরার উষ্ণ নিঃশ্বাস গায়ের ওপরে এসে লাগছে এবং কোথাকার এক নাছোড়বান্দা পাখি যেন তার একটানা সুরের নালিশ নিয়ে সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ সুরে বারবার আবৃত্তি করছিল। পোস্টমাস্টারের হাতে সেদিন বিশেষ কাজ ছিল না। সেদিনের বৃষ্টি স্নাত মসৃণ চিক্কণ গাছের পাতার হিলদোল এবং বর্ষার পরবর্তী বৃষ্টি ভেজা রোদ্দুরের মাঝে আকাশে ভেসে থাকা ভাঙা মেঘের স্তূপাকার মেঘস্তর বাস্তবিকই দেখবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাই দেখছিলেন এবং ভাবছিলেন, এই সময় যদি তাঁর কাছে একজন আপনজন থাকত, মনের সঙ্গে একান্তভাবে সংলগ্ন একটি স্নেহপরায়ণ মানব মূর্তি। তার মনে হচ্ছিল সেই পাখিও বোধহয় ওই কথাই বারবার বলে যাচ্ছে এবং এই জনমানবহীন নির্জন দুপুরবেলায় গাছের পাতার মর্মর শব্দের অর্থ যেন অনেকটা সেই রূপ। কেউ বিশ্বাস করে না, জানতেও পারে না যে এই ছোট পল্লীগ্রামের সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে এই গভীর নিস্তব্ধ নির্জন দুপুরে কখনো এরকমও ভাবের উদয় হতে পারে। পোস্টমাস্টার একটি দীর্ঘশ্বাস ফেলে ডাকলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় বসে পা ছড়িয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল। পোস্টমাস্টারের ডাক শুনে ছুটে এসে বলল, দাদাবাবু ডাকছো? পোস্টমাস্টার বললেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বলে সমস্ত দুপুরবেলা ধরে তাকে নিয়ে স্বরে অ, স্বরে আ প্রভৃতি শেখাতে লাগলেন এবং এইভাবে অল্প দিনেই রতন যুক্তাক্ষর অব্দিও শিখে গেল। শ্রাবণ মাসে বর্ষার আর শেষ নেই। খাল, বিল, নালা সমস্তই জলে ভরে উঠল। তার সাথে দিনরাত্রি ব্যাঙের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল এক প্রকার বন্ধ। নৌকায় করে হাটে যেতে হয়। একদিন সকাল থেকে খুব মেঘ পড়েছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করে বসেছিল, কিন্তু অন্য দিনের মতো নিয়মিত ডাক শুনতে না পেয়ে অগত্যা ধীরে ধীরে ঘরের মধ্যে এসে ঢুকল। দেখল পোস্টমাস্টার তাঁর খাটিয়ার ওপর শুয়ে আছেন। বিশ্রাম নিচ্ছেন মনে করেই অতি নিঃশব্দে আবার বাইরে যাওয়ার উপক্রম করল। হঠাৎ শুনতে পেল, রতন। পোস্টমাস্টার ক্লান্ত গলায় ডাকলেন। রতন তার কাছে গিয়ে বলল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার সেই রকমই ক্লান্তভাবে কাতরতা মিশ্রিত স্বরে বললেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগকাতর শরীরে তার একটুখানি সেবা পেতে ইচ্ছে করে। তপ্ত কপালের ওপর শাখা পড়া কোমল হাতের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে মা এবং দিদি পাশে বসে আছেন, এই কথা মনে করতে ইচ্ছে করে। এখানে তার মনের অভিলাষ ব্যর্থ হল না। বালিকা রতনও যেন সেই মুহূর্ত থেকে আর বালিকা রইল না।
সেই মুহূর্তেই সে মায়ের পদ অধিকার করে বসল। বদ্যি ডেকে আনলো, যথাসময়ে বটিকা খাওয়ালো। সারা রাত তার মাথার কাছে জেগে বসে রইল। নিজেই পথ্য রেঁধে দিল এবং বারবার জিজ্ঞাসা করতে লাগলো, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পর পোস্টমাস্টার তাঁর শীর্ণ শরীর নিয়ে রোগশয্যা ত্যাগ করে উঠলেন। মনে স্থির করলেন, আর এখানে নয়, এখান থেকে কোনো মতে বদলি নিতে হবে। স্থানীয় অস্বাস্থ্যকর পরিবেশের উল্লেখ করে সে তৎক্ষণাৎ কলকাতার কর্তৃপক্ষের কাছে বদলি নেওয়ার দরখাস্ত লিখে দিল। এদিকে রোগী সেবা থেকে নিষ্কৃতি পাওয়ার পর রতন আবার আগের মতোই বসে থাকত তার স্বস্থানে। কিন্তু আগের মতো আর তার ডাক পড়ে না। মাঝে মাঝে ঘরের ভেতর উঁকি দিয়ে দেখে পোস্টমাস্টার হয় অন্যমনস্কভাবে চৌকিতে বসে আছেন অথবা খাটিয়ার উপর শুয়ে আছেন। রতন যখন তাঁর ডাক শোনার অপেক্ষার প্রত্যাশী হয়ে বসে থাকত, তিনি সেই সময় অধীর আগ্রহে তাঁর সেই দরখাস্তের উত্তরের অপেক্ষা করতেন। কখনো সে দরজার বাইরে বসে তার উপস্থিতি জানাবার উদ্দেশ্যে বারবার করে পুরনো পড়া পড়ত, যাতে যদি বা যেদিন হঠাৎ তার ডাক পড়বে সেই দিন যেন যুক্তাক্ষর গোলমাল না হয়ে যায় সেই আশঙ্কায়। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধেবেলায় তার ডাক পড়ল। দুরু দুরু বুকে রতন ঘরের মধ্যে প্রবেশ করে বলল, দাদাবাবু, আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বললেন, রতন, কালই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করল না। পোস্টমাস্টার নিজেই তাকে বললেন তিনি বদলির জন্য দরখাস্ত দিয়েছিলেন, তা নামঞ্জুর হয়েছে, তাই তিনি কাজে জবাব দিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। ঘরের মধ্যে মিটমিট করে প্রদীপ জ্বলতে লাগলো এবং একপাশে টিনের চাল ভেদ করে মাটিতে রাখা একটি ছড়ার ওপর বৃষ্টির জল পড়তে লাগলো। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি করতে গেল, কিন্তু অন্য দিনের মতো তেমন চটপট হলো না। বোধহয় তার মনের মধ্যে নানান ভাবনার উদয় হচ্ছিল। পোস্টমাস্টারের খাওয়া শেষ হলে পর হঠাৎ রতন তাকে জিজ্ঞাসা করল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হেসে বললেন, সে কি করে হবে? ব্যাপারটা যে ঠিক কি কি কারণে অসম্ভব তাই বালিকাকে যে বোঝানোর প্রয়োজন আছে তা তিনি বোধহয় আবশ্যক মনে করলেন না। সারা রাত বালিকার কানে যেন পোস্টমাস্টারের এই হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজতে লাগল। সে কি করে হবে, সে কি করে হবে, সে কি করে হবে, সে কি করে হবে, সে কি। ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তা স্নানের জল রাখা আছে। কলকাতার অভ্যেস অনুযায়ী তিনি তোলা জলে স্নান করতেন। তিনি কখন বেরোবেন সে কথা হয়তো সেই মেয়েটি কোনো কারণে জিজ্ঞাসা করে উঠতে পারেনি। যদি প্রাতকালে প্রয়োজন হয় এই জন্য রতন সেই রাতেই নদী থেকে জল তুলে এনেছিল। স্নান শেষ হলে রতনের ডাক পড়ল। রতন নিঃশব্দে ঘরের মধ্যে এসে ঢুকল এবং আদেশের প্রতীক্ষায় নীরবে প্রভুর মুখের দিকে চেয়ে রইল। প্রভু বললেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমারই মতন যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ব এবং দয়াদ্র মনের থেকে উঠে এসেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নারীর হৃদয় কে বুঝবে? রতন অনেকদিনই প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করেছে, কিন্তু এই নরম কথা আর সহ্য করতে পারল না।
একেবারে উচ্ছ্বসিতভাবে কেঁদে উঠে বলল, না না, তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাইনি। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার আগে কখনো দেখেননি, তাই অবাক হয়ে রইলেন। যথাক্রমে নতুন পোস্টমাস্টার আসলো। তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার বেরোবার জন্য প্রস্তুত হলেন। যাওয়ার সময় রতনকে ডেকে বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাওয়ার সময় তোকে কিছু দিয়ে গেল। এতে তোর দিন কয়েক চলবে। কিছু পথ খরচ বাদে তিনি তাঁর বেতনের যত টাকা পেয়েছিলেন পকেট থেকে বার করলেন। তখন রতন মাটিতে পড়ে তাঁর দুপা জড়িয়ে ধরে বলল, দাদা বাবু, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না। তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না। যখন নৌকো ছাড়ল, বর্ষা বিস্ফারিত নদী মাটির উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিক ছলছল করতে লাগল। পোস্টমাস্টার মনের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করতে লাগলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন তাঁর হৃদয়ের প্রেক্ষাপটে বড় অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করতে লাগল। একবার ইচ্ছে হলো ফিরে যাই, জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসি। কিন্তু তখন পালে হাওয়া লেগেছে, বর্ষার স্রোত প্রবল বেগে বইছে। গ্রাম পার করে নদীকূলের শ্মশান দেখা যাচ্ছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস মনে এই তত্ত্বের উদয় হলো যে জীবনে কতই তো এমন বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরে দেখেও লাভ কি? শেষমেশ সার সত্য এই যে পৃথিবীতে কেউ কারণ নয়। কিন্তু রতনের মনে এরূপ কোনো ভাবনার উদয় হলো না। সে শুধু সেই পোস্ট অফিসের চারদিক কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াচ্ছিল সেই সময়। বোধহয় তার মনে ক্ষীণ আশার সঞ্চার হয়েছিল যে যদি দাদাবাবু ফিরে আসেন। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু দেরিতে মাথায় প্রবেশ করে। কঠিন প্রমাণকেও অবিশ্বাস করিয়ে মিথ্যে আশাকে দুহাতে বুকের মধ্যে প্রাণপণে জড়িয়ে রাখে এবং অবশেষে একদিন সমস্ত নাড়ি কেটে হৃদয়ের রক্ত শুষে নিয়ে বেরিয়ে যায়। তখন চেতনা ফেরে এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পুনর্বার পড়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প পোস্টমাস্টার। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই গল্পটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী সপ্তাহে এরকমই একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য শুভরাত্রি।